এই কি করছো? ছাড়ো বলছি, ভালো হচ্ছে না কিন্তু। আজ তোমাকে ছাড়ছি না জান। হঠাৎ বাসায় ফিরে শুনে নিশাত ওর বাপের বাড়ি চলে গেছে। আম্মুর মুখে এই কথা শোনার পর আমি অবাক না হয়ে পারলাম না। আমাদের বিয়ে হয়েছে প্রায় 2 বছর আগে। আজ পর্যন্ত নিশাত আমাকে ছাড়া একা কোথাও যায়নি, আর না বলে যাওয়া তো অসম্ভব। আর সেই বউটা আমাকে না বলে কি করে ওর বাপের বাড়ি গেল? নিশাত আমাকে খুব ভালোবাসে, হয়তো কোনো কারণে নিজের অজান্তেই ওর মনে কষ্ট দিয়ে ফেলেছি, তাই জানটা আমার উপর অভিমান করে এভাবে চলে গেছে। আম্মু আমাকে বলল, তানভীর, তোরা দুজন কি কারণে ঝগড়া করছিস? না আম্মু, আমরা তো কোনো বিষয়ে ঝগড়া করিনি, কিন্তু তুমি হঠাৎ এসব বলছো কেন? নিশাত তো একা কোথাও যায় না, আজ হঠাৎ একাই ওর বাপের বাড়িতে গেল। যাওয়ার সময় দেখে মনে হলো মেয়েটার মন খারাপ, তাই আমি ভাবলাম তোরা হয়তো ঝগড়া করছিস। ও কাল রাতে বলল ওর মায়ের সাথে দেখা করতে ইচ্ছে করছে, তাই আজ ওদের বাড়িতে যাবে। আমার কাজ ছিল তাই বলছি, অফিস থেকে ফিরে তারপর ওদের ওখানে যাব। আমি ওর সাথে যাইনি, তাই মনে হয় মন খারাপ করে আছে। হতে পারে। আচ্ছা আম্মু, আমি এখন যাচ্ছি, আল্লাহ হাফিজ। এই বলে বাইকটা নিয়ে বের হলাম। উদ্দেশ্য শ্বশুর বাড়ি। রাত এখন প্রায় 11টা বাজে। বাইরে ঠান্ডা বাতাস বইছে, আমার গায়ে হাফ হাতা শার্ট, খুব শীত লাগছে। প্রায় 1 ঘন্টা পর নিশাতদের বাড়ির গেটের কাছে পৌঁছালাম। এর মধ্যেই জোরে বাতাস বইতে শুরু করলো, মনে হয় ঝড় আসবে, তাই তাড়াতাড়ি শৌকত, নিশাতদের বাসার দারোয়ান চাচাকে ডাক দিলাম। উনি এসে গেট খুলে দিয়ে চলে গেলেন। রাত প্রায় অনেক হয়েছে, সবাই হয়তো কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে, তাই ভাবছি ওদের আর বিরক্ত করব না। নিশাতের রুম দোতলায়, পাশে একটা মই রাখা। একে বলে কপাল। মই দিয়ে উপরে উঠেছি। জান, আই এম কামিং। মই দিয়ে ব্যালকনিতে উঠে দেখি নিশাতের রুমে যাওয়ার দরজাটা চাপানো। একে বলে মনের টান। রুমে ঢুকে দেখি আমার কলিজাটা শীতে বাচ্চাদের মতো জড়সড় হয়ে শুয়ে আছে। নিশাত ঘুমিয়ে থাকায় ওর মুখটা বড়ই মায়াবী লাগছে। নিশাত দেখতে মাশাল্লাহ, এ যেন পরীকেও হার মানাবে। আমাদের বিয়ের আগেই যেদিন আমাদের প্রথম দেখা হয়, সেই দিন আমি ওর মায়াবী মুখটার প্রেমে পড়ে যাই। তারপর রোজ কলেজের রাস্তায় দাঁড়িয়ে থাকতাম এক পলক ওর মায়াবী মুখটা দেখার জন্য। আমার ওকে দেখার বিষয়টা নিশাতও বুঝতে পারত, কিন্তু কিছু বলতো না। বিয়ের পর আমি একবার নিশাতকে জিজ্ঞেস করেছিলাম, ও সবটা বুঝতে পেরেও কেন কিছু বলেনি। তখন ও যা বলল তা শুনে আমি খুব অবাক হলাম। নিশাত বলল ও নাকি আমাকে অনেক আগে থেকেই লাইক করত, তাই কিছুদিন পর যখন নিশাতের আব্বু ওর বিয়ের কথা বলে তখন ও চিন্তায় পড়ে যায়। আব্বুকে কিভাবে বলবে সে একটা ছেলেকে পছন্দ করে? তখন নিশাত তার আম্মুর কাছে গিয়ে তানভীরকে পছন্দ করার কথাটা বলে। নিশাতের আম্মু তানভীর নামটা শুনে নিশাতকে বলে, তোর আব্বু যে ছেলেটার সাথে তোর বিয়ে ঠিক করেছে তার নাম তো তানভীর। কি বলছো আম্মু? ওই ছেলেটার নাম তানভীর? হ্যাঁ, ওর নাম তানভীর। এই নে, দেখ তো এটাই সেই তানভীর কিনা। নিশাত ছবিটা দেখে তো খুব খুশি, কারণ ছবিটা আর কারো নয়, তার পছন্দের সেই তানভীর নামের ছেলেটার। নিশাত আনন্দে ওর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু, এই ছেলেটাই সে। তার 2 দিন পর আমি আব্বু আম্মুর সাথে নিশাতকে দেখতে গেলাম। নিশাতে সেই মেয়ে যাকে দেখে আমার মনের ভেতরে এক অজানা অনুভূতি হয়েছিল। যাক, অনেক অতীতের কথা বললাম, এবার বর্তমানে আসি। কাচের জানালা ভেদ করে চাঁদের আলো নিশাতের মুখে এসে পড়ছে। আমি যেন এক ঘোরের মধ্যে চলে যাচ্ছি। না, এখন এসব ভাবলে চলবে না। এদিকে নিশাত শীতে কাঁপছে, এতক্ষণ আমি সেটা খেয়ালই করিনি। বিছানার দিকে তাকিয়ে দেখি একটা কম্বল রাখা। হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হলো, সাথে ঠান্ডা বাতাস বইছে। তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে নিশাতের কাছে চলে আসলাম। কম্বলটা গায়ে দিয়ে পেছন থেকে নিশাতকে আলতো করে জড়িয়ে ধরলাম। এতে নিশাত কিছুটা কেঁপে উঠল। তারপর আর কি, নিশাতকে নিয়ে ঘুমের দেশে ঘুরতে গেলাম। অনেকেই অনেক কিছু ভেবে ফেলেছে। পরের দিন সকালে নিশাত নিজেকে তানভীরের বুকে আবিষ্কার করলো। ছেলেটাকে ঘুমন্ত অবস্থায় একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগে, আর জেগে থাকলে নিশাতকে একটুও শান্তিতে থাকতে দেয় না।
নিশাত তানভীরকে নিয়ে মনে মনে এসব ভাবছিল। ঠিক তখনই ওর সেই দিনকার কথা মনে পড়ে যায়। সাথে সাথে ওর চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তানভীর কি করে পারলো ওর সাথে এমনটা করতে? তানভীর এমনটা করবে নিশাত কখনো কল্পনাও করতে পারেনি। তানভীরকে ও নিজের চেয়েও বেশি ভালোবেসেছিল। আর সেই তানভীর কিনা। নিশাত উঠে জানালার কাছে গিয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে। এদিকে নিশাত বুক থেকে উঠতেই তানভীরের ঘুম ভেঙে যায়। তানভীর দেখে নিশাত উঠে জানালার কাছে গিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। এদিকে নিশাত বুক থেকে উঠতেই তানভীরের ঘুম ভেঙে যায়। তানভীর দেখে যে নিশাত জানালার কাছে দাঁড়িয়ে কি যেন ভাবছে আর একদৃষ্টিতে বাড়ির দিকে তাকিয়ে আছে। তানভীর উঠে গিয়ে নিশাতকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ করে জড়িয়ে ধরায় নিশাত দ্রুত পিছনে ফিরে তানভীরকে দেখতে পায়। তখনই আবার ওই দিনের কথা মনে পড়ে যেতেই মুখটা ঘুরিয়ে বাড়ির দিকে তাকায়। এদিকে নিশাত পেছনে ফিরতেই তানভীর লক্ষ্য করে নিশাতের চোখে পানি। নিশাতকে আমার দিকে ফিরিয়ে বললাম, নিশাত, এটা আমি কি দেখছি? তুমি এভাবে কাঁদছো কেন? এই, কি হয়েছে তোমার? কাল আমাকে না বলে এভাবে চলে আসলে যে? তুমি তো জানো তুমি আমার বুকে মাথা না রাখলে আমার ঘুম আসে না। নিশাতের চোখের পানি মুছে দিয়ে বললাম। নিশাতকে বুকে জড়িয়ে বললাম, চুপ করে আছো কেন? আমার মনে হচ্ছে আমি তোমাকে কোনো কারণে কষ্ট দিয়ে ফেলেছি। প্লিজ কিছু বলো। তুমি এখানে কেন আসছো? তোমার আশার কাছে যাও। আমার আশা মানে? তুমি কি বলতে চাইছো? আমি কার কথা বলছি তুমি ভালো করেই জানো। সেদিন ওকে জড়িয়ে ধরার কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? কথাটা বলার সাথে সাথে ঠাস করে নিশাতের গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। মনে হয় থাপ্পড়টা একটু জোরেই মেরেছে। চেয়ে দেখি নিশাতের গালে 4 আঙ্গুলের দাগ পড়ে গেছে। এই প্রথম আমি নিশাতের গায়ে হাত তুললাম। বুঝতে পারছি আমার এটা করা একদম উচিত হয়নি। নিশাত আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, যা আমি এই 2 বছরে বেশ ভালোভাবেই বুঝে গেছি। ও আমাকে ভালোবাসে, তাই তো এই বিষয়টা নিয়ে আমার উপর অভিমান করেছে। আর আমি কি না আমার কলিজার গায়ে হাত তুললাম? এদিকে বউটা আমার অযোধ্যারাই কেঁদে চলেছে। নিজের রাগটাকে ঝেড়ে ফেলে নিশাতের 2 গালে হাত রেখে বললাম, আই এম সরি নিশাত, আসলে আমার হঠাৎ রাগ উঠে গেল তাই। নিশাত কোনো কথা বলছে না, শুধু আমার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। ও জানতে চাইছে কেন আমি ওর সাথে প্রতারণা করলাম। নিশাত, আমি তোমার সাথে কোনো রকম বিশ্বাসঘাতকতা করিনি। তাহলে শোনো, সেদিন কি হয়েছিল? সেদিন কি হয়েছিল সেটা না বললে আপনারা আবার বলবেন কি থেকে কি হলো। কিছু বুঝতে পারলাম না। সেটা জানতে গল্পের সাথেই থাকুন। 2 দিন আগে অফিসে বসে কাজ করছিলাম, হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের নম্বরটা দেখেই আমার কাজের 12টা বেজে গেল। এ কি, এটা তো আশার নাম্বার। মেয়েটা আমার জীবনে অশান্তির কারণ দাঁড়িয়েছে। আমি যখন অনার্স 2য় বর্ষে পড়ি তখন ওর সাথে আমার পরিচয়। আমরা দুজন বেস্ট ফ্রেন্ড ছিলাম। কিন্তু আশা ধীরে ধীরে আমার প্রতি দুর্বল হয়ে পড়ে। একদিন হঠাৎ করে আমাকে প্রপোজ করে বসলো। তানভীর, আমি তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বল, কি বলবি? তানভীর, আমি তোকে ভালোবেসে ফেলেছি। তুই আমাকে ভালোবেসে ফেলেছিস মানে? এসব কি বলছিস? বুঝছি, তোর জন্য পাবনার টিকিট কাটতে হবে। আমি তোর সাথে মজা করছি না, আমি সত্যিই তোকে ভালোবেসে ফেলেছি। শোন, আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবি। এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। আর কোনোদিন এসব উল্টাপাল্টা বললে মার খাবি। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। আমি আসার সময় ও অনেকবার ডেকেছে, কিন্তু আমি শুনিনি। সেই থেকে আমার পেছনে পড়ে আছে। এমনকি আমার আর নিশাতের বিয়ের পরও। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে, হ্যালো তানভীর, বল। আজ একটু আমার সাথে কফি শপে দেখা করতে পারবি? সরি, পারবো না। প্লিজ, তোকে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলার ছিল। জানি কি তোর ইম্পর্টেন্ট কথা। তোকে কতবার বলেছি আমি তোকে লাইক করি না? তুই শুধু আমার ভালো ফ্রেন্ড। তুই জানিস 2 বছর আগে আমি বিয়ে করেছি, তবুও আমার পিছনে লেগে আছিস। আচ্ছা, আমি কথা দিচ্ছি তোকে আর বিরক্ত করব না। তবু আজ কফি শপে আয়।
তুই সত্যি বলছিস তো? যাক, এতদিনে ওর পিছু ছাড়ানোর একটা পথ পেলাম। হ্যাঁ, সত্যি বলছি। আর তোকে ভালোবাসার কথা বলে বিরক্ত করব না। কলেজে থাকতে আমরা যে কফি শপে আড্ডা দিতাম, সেখানে আজ বিকাল 4টার সময় আসবি। ওকে। আজ খুব ভালো লাগছে। এই মেয়েটা দীর্ঘ 5 বছর যাবৎ আমাকে জ্বালিয়ে মারছে। কফি শপে গিয়ে দেখি আশা একটি টেবিলে বসে আছে। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। আমি তো ভেবেছিলাম তুই আসবি না। ঢং না করে কি বলবি বল, আমার কাজ আছে। আব্বু তার এক বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির খবর। আশা, এজন্য আমার হয়ে আঙ্কেলকে একটা থ্যাঙ্কস জানিয়ে দিস। আমার কথায় আশা মন খারাপ করে রইল। ওই, তুই মন খারাপ করছিস কেন? এতে তোর তো খুশি হওয়ার কথা। কারণ ছেলেটা বিয়ের পর আমাকে বিদেশে নিয়ে যাবে। তোর সমস্যা কি? তানভীর, এই শেষবারের মতো আমার একটা কথা রাখবি? কি কথা বল। আমাকে একবার জড়িয়ে ধরবি প্লিজ? ওই, তুই পাগল হয়েছিস? আমি এখন বিবাহিত পুরুষ। নিশা যদি জানতে পারে, বউ আমার খুব কষ্ট পাবে। আমি ওরে কষ্ট দিতে চাই না। পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। প্লিজ, তোরে তো আর পেলাম না, শুধু একবার প্লিজ। নিশাদ দেখবে না। এই বলে কাঁদতে লাগলো। তারপর আশা এসে আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ যাবৎ কাঁদছে। এবার আমি জোর করে আশাকে আমার বুক থেকে সরালাম। তারপর আশা আমাকে ছেড়ে টেবিলে থাকা টিস্যুটা নিয়ে চোখের পানি মুছল। কিছুক্ষণ নীরব থাকার পর বলল, সরি তানভীর, আসলে আমি একটু ইটস ওকে। শোন, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই বলছি আগে সব কিছু ভুলে বিয়েটা করে নে। আচ্ছা বলতো, তুই যদি এখনো বিয়ে না করিস, লোকে কি বলবে? আমার বেস্ট ফ্রেন্ডকে কেউ বাজে কথা বলুক, আমি কি সেটা হতে দিব? কিন্তু ছেড়ে বিয়েতে রাজি হয়ে যা। তোর কথা না হয় বাদই দিলাম, আঙ্কেলের সম্মানের কথাটা তো একবার ভাব। আচ্ছা, আমি বিয়ে করতে রাজি আছি। তুই কথাটা ভেবে বলছিস তো? আমি ভেবেই বলছি। আজই আব্বুকে বলবো আমি তার পছন্দের ছেলের সাথে বিয়ে করতে রাজি। তোর নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল। থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। তারপর আমি আশার থেকে বিদায় নিয়ে অফিসে ফিরে আসলাম। অফিসে অল্প কিছু কাজ ছিল। কাজটা করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা 7টা বেজে গেল। রুমে ঢুকে দেখলাম নিশাত গালে হাত দিয়ে কি যেন ভাবছে। আমি কাছে গিয়ে নিশাতের কাঁধে হাত রাখতেই নিশাত একটু ভয় পেয়ে গেল। আমার দিকে ফিরে আবার অন্যদিকে তাকিয়ে রইল। আমার মনে হলো কোনো কারণে ওর মন খারাপ। আজ আমার দুষ্টু মিষ্টির জান পাখিটা এত আপসেট হয়ে আছে কেন? ওকে কাছে টেনে আমার কাছে নিয়ে আসলাম। তুমি এসব কি বলছো? আমি আপসেট হতে যাব কেন? তাহলে ওভাবে গালে হাত দিয়ে কি ভাবছিলেন? কই, এমনি একা একা ভালো লাগছিল না তাই। তাই তুমি এভাবে গালে হাত দিয়ে বসে থাকবে? সরি, ভুল হয়ে গেছে। আর এমন করব না। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। নিশাত সেই দিন আমাকে আর আশাকে দেখেছিল যখন আশা আমাকে জড়িয়ে ধরেছিল। ও যে এই ব্যাপারটা জানে আমাকে সেটা বুঝতে দেয়নি। এদিকে নিশাত সবটা শুনে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এই জান, কেঁদো না প্লিজ। জানো না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। নিশাত চোখের পানি মুছতে মুছতে বলল, কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? আমি বললাম, পাগলি একটা। এই বলে নিশাতের গালে হাত রাখলাম। নিশাত দেখতে এমনিতেই খুব মায়াবী। ওর ওই রূপের প্রেমে আমি অনেক আগেই পড়েছি। চোখের পানি গালে লেগে থাকায় ওকে যেন আরও মায়াবী লাগছে। ওকে শক্ত করে আমার বুকে জড়িয়ে নিলাম। তারপর বললাম, তোর ওই মায়াবী মুখটা আমায় করেছে পাগল। এই জীবনে তুই বিহনে বাঁচি কি করে বল? নিশাত আমার কথা শুনে লজ্জা পেল। ওর লজ্জা মাখা মুখটা আমার বুকের সাথে মিশে গেল। এদিকে এখন সকাল 8টা বাজে, তাই নিশাতের আম্মু নিশাতকে ডাকতে উপরে গেল। নিশাতের রুমের কাছে গিয়ে ডাক দিল, নিশাত, এই নিশাত, আর কত ঘুমাবি? ওঠ। আম্মু আসছি। কি ব্যাপার, সূর্য কি আজ পশ্চিম দিকে উঠেছে নাকি? আম্মু, তুমি কি সব বলছো? ওদের কথা শুনে আমি দরজার কাছে আসতেই, আরে তানবীর বাবা, তুমি কখন এলে?
আম্মু, আমি রাতে আসছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমার আব্বু আম্মু কেমন আছে? জি, সবাই ভালো আছে। নিশাত, তানভীর কখন আসছে? আমাকে ডাকিসনি কেন? আম্মু ওকে থামিয়ে বললাম, আমি অনেক রাতে এসেছি, আপনারা তখন সবেমাত্র ঘুমিয়েছেন, তাই আমি নিশাতকে বলেছিলাম যেন ও আপনাদের না ডাকে। নিশাতকে ইশারায় চুপ থাকতে বললাম। আর যেন এরকম ভুল না হয়। ওকে মাই ডিয়ার শাশুড়ি মা। নিশাত, তোরা দুজন ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তোদের জন্য খাবার বাড়ছি। তুমি কখন আসছো আমি নিজেই জানি না, তাহলে আম্মুকে বলবো কিভাবে? আমি ওর কাঁধে হাত রেখে বললাম, এই তুমি মন খারাপ করো না প্লিজ। ওকে রুমে চলো, তারপর সব বলছি। রুমে গিয়ে নিশাত খাটের ওপরে বসলো, আমি গিয়ে ওর কোলে মাথা রেখে শুলাম। নিশাত আমার চুলগুলো টেনে দিচ্ছে, আর আমি এক পলকে ওর মুখের দিকে তাকিয়ে আছি। এই এবার বলো না, তুমি এত রাতে এসে কাউকে না ডেকে আমার রুমে ঢুকলে কিভাবে? তারপর রাতে সব ঘটনা বললাম, আপনারা তো সবটাই জানেন। তুমি এত কষ্ট করে আসতে গেলে কেন? কি করব বলো, তোমাকে ছাড়া যে কিছুই ভালো লাগে না। রোজ আমি অফিস থেকে ফিরলে আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দাও। ঘুমাতে গেলে আমাকে তোমার কোলবালিশ বানাও। অবশ্য প্রথম দিকে এসব ভালো না লাগলেও এখন যে তোমায় জড়িয়ে না নিলে আমার ঘুমই আসে না, তাই রাতেই চলে আসলাম। নিশাত আমার কপালে একটা কিস করে লজ্জায় লাল হয়ে গেল। তখন আমি বললাম, আচ্ছা নিশাত, তুমি তো বিদ্যুৎ চমকালে অনেক ভয় পাও, তাই না? হুম। আপনি বিদ্যুৎ চমকানোর নাম শুনে যে ভয়টা পাচ্ছেন, তাহলে কাল রাতে আমি না আসলে তো আপনি কি করতেন শুনি? এসে দেখি মহারানী ভয়ে আর শীতে জড়সড় হয়ে শুয়ে আছে। এই এখন চলো, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। কাল রাতে তো খাওয়া হয়নি তোমার, এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। তুমি খেয়েছো? জানতাম তুমি রাতে খাবার খাওনি। আমার কলিজাটা না খেয়ে থাকলে আমি কি করে খাই? চলো তো, খুব ক্ষুধা লাগছে। তারপর দুজনে নিচে আসলাম। আম্মু, আব্বু কোথায়? ওনাকে তো দেখছি না। মানে নিশাতের আব্বু, আমার শ্বশুর আব্বা। ওনার নাকি আজ খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে, তাই খুব সকালে অফিসে চলে গেছে। এই বলে আমার দিকে খাবারের প্লেট এগিয়ে দিল। ওহ, ভেবেছিলাম আব্বুর সাথে দেখা করে যাব। তোমরা কি আজকেই চলে যাবা নাকি? আম্মু প্লিজ মন খারাপ করবেন না, অফিসে এখন অনেক কাজের চাপ পড়েছে, তাই বিকালেই চলে যেতে হবে। আম্মু তুমি আব্বুকে ফোন করো, আব্বু দুপুরে যেন বাসায় আসে, তাহলেই ওর সাথে দেখা হয়ে যাবে। তুমি ঠিক বলছো। আচ্ছা, আমি ওনাকে ফোন করে বলছি তানভীর আসছে, সে যেন দুপুরে লাঞ্চের সময় বাসায় আসে। তোমরা খাবারটা খেয়ে নাও। তারপর আমি, নিশাত আর নিশাতের আম্মু একসাথে সকালে নাস্তা করলাম। আমি রুমে এসে শুয়ে আছি। একটু পর নিশাত আসলো। এই তুমি এত কাজ কাজ করো কেন? অনেক দিন পরে বাপের বাড়ি আসলাম, আর উনি বলছেন আজ বিকেলেই চলে যাবেন। আমার লক্ষ্মী বউটা রাগ করেছে? আচ্ছা, আমি কথা দিচ্ছি এর পরের বার এসে 1 সপ্তাহ থাকবো। প্লিজ মন খারাপ করো না। তুমি সত্য বলছো তো? পরের বার এসে এখানে 1 সপ্তাহ থাকবে? মনে হয় আমার পাগলিটা এখানে 1 সপ্তাহ থাকার কথা শুনে খুব খুশি হয়েছে। আর খুশি হওয়ারই কথা, কারণ আমার কাজের জন্য নিশাত ওর বাপের বাড়িতে 2 দিনও থাকতে পারে না। সোনা, আমি জানি তোমার এখানে কিছুদিন থাকতে ইচ্ছে করে, বাট আমার কাজের জন্য পারি না। আজকের রাতটা এখানে থেকে যাওয়া যায় না? ওর থুতনিতে হাত রেখে আমার দিকে ফেরালাম। আজ পারবো না প্লিজ, কাল খুবই ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে, এটা মিস করলে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা। এই বলে নিশাত তার জিনিসপত্র প্যাক করতে লাগলো। আমিও চাইছিলাম শ্বশুরবাড়িতে কিছুদিন থাকতে, এতে ওনারাও মেয়ের সাথে কিছু সময় থাকতে পারবে, আর নিশাতেরও তার আব্বা আম্মুর সাথে থাকলে ভালো লাগবে। কিন্তু কালকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় চলে যেতে হচ্ছে। দুপুরে শ্বশুর মানে আব্বুর সাথে দেখা হলো। আব্বু আমরা আজকে চলে যাব শুনে মন খারাপ করলেন। তখন আমি আব্বুকে বললাম,
আব্বু, নিশা তো এখানে আসতে চাই। কাল মিটিংটা না থাকলে আজ থেকে যেতাম, তাই ভাবছি এর পরের বার এসে কিছুদিন থেকে যাব। আব্বু আমার কথা শুনে কিছুটা খুশি হলেন। তারপর বললেন আমরা কখন বেরোবো। আমি বললাম আছরের নামাজের পর যাব। আব্বুরও নাকি একটু পর একটা মিটিং আছে, তাই তিনি আমাদের সাবধানে যেতে বলে চলে গেলেন অফিসে। আব্বুর যাওয়ার পরেই নিশাত আমাকে রাগি লোকে দেখছে। কিন্তু কেন? আমি আবার কি করেছি? আপনাদের বলে রাখা ভালো, আমি কিন্তু বউ পাগলা মানুষ। বউকে ছাড়া একদিনও থাকতে পারি না। তাই তো কাল রাতে ঠান্ডার মধ্যে শ্বশুরবাড়ি আসতে হলো, না হলে যে ঘুমের দেশে যাওয়ার টিকিট পাওয়া যাবে না। মানে বলতে চাচ্ছি, বউকে জড়িয়ে ধরে না শুলে আমি আবার ঘুমাতে পারি না। বিকেলবেলা নিশাতের আম্মুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। আমি খুব স্পিডে বাইক চালাচ্ছি। নিশাত এতে খুব ভয় পাচ্ছে। কয়েকবার আমাকে স্পিড কমাতে বলেছিল, কিন্তু আমি ওর কথায় কান দিচ্ছি না। বাইক খুব স্পিডে চলছে। নিশাত ভয়ে আমাকে জাপটে ধরে আছে। সেই সময় আমার যে কি দারুণ ফিলিংসটা হচ্ছিল, উফ, বলে বোঝাতে পারবো না। আমি মনে মনে এটাই চাইছিলাম, তাই বাইকটা খুব স্পিডে চালাচ্ছি। এই যে, হ্যাঁ আপনাদেরই বলছি, নিশাত আমাকে জড়িয়ে ধরবে বলেই আমি স্পিডে বাইক চালাচ্ছি। এই কথা যেন আমার বউটা জানতে না পারে। যদি ও জানতে পারে তাহলে 1 মাস গল্প দিব না। আপনারা আবার বলবেন এখানে গল্প না দেওয়ার কি আছে। তারপর রেগে বলবেন থাক, গল্প দেওয়া লাগবে না, আপনি নাকে তেল দিয়ে ঘুমান। আপনারা প্লিজ রাগ করেন না। আসলে নিশাত এসব জানার পর আমার শার্টের কলার চেপে ধরে বলবে, তোমার সাহস তো কম না? তুমি স্পিডে বাইক চালাবে আর আমি ভয় পেয়ে তোমাকে জড়িয়ে ধরবো? সেটা তুমি আমার স্বামী হিসেবে চাইতেই পারো, তাই বলে স্বামী স্ত্রীর ভিতরকার কথা তোমার পাঠক পাঠিকাদের বলবে? তারপর আমার কাছে এসে বলবে, এই শোনো না, আর এমন করবে না প্লিজ, আমার লজ্জা করে না বুঝি? আরও বলবে, আবার যদি তোমার পাঠক পাঠিকাদের এসব বলছো তাহলে 1 মাস গল্প লেখা বন্ধ। তারপর আমাকে জড়িয়ে ধরে কপালে একটা কিস দিবে। আমার পাঠক পাঠিকারা অন্য কিছু ভাবছিল। যাই হোক, তো চলুন আমরা গল্পে ফিরি। বাইক চলছে নিজ গতিতে। একটু সামনে এগোতেই একটি আইসক্রিমের দোকান চোখে পড়ল। চকলেট আইসক্রিম নিশাতের ফেভারিট, কিন্তু আমি একটা বিষয়ে খুব অবাক হচ্ছি, আর সেটা হলো আইসক্রিমের দোকান সামনে দেখেও নিশাত এনে দিতে বলছে না। আমি বাইকটা সাইড করে নিশাতের দিকে তাকাতেই দেখি বউটা আমার বাচ্চা মেয়ের মতো চুপ করে আছে, যেন ও আইসক্রিম খাওয়া তো দূরের কথা, আইসক্রিম নামটাই কোনোদিন শুনেনি। আমার অবাক হওয়ার কারণ হলো নিশাত আইসক্রিমের জন্য এতটাই পাগল যে একদিন নিশাতকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। সেখানে একটা আইসক্রিমের দোকান দেখে আমাকে বলল 2টো আইসক্রিম এনে দিতে। তখন ছিল শীতের সময়। এই ঠান্ডার ভেতরে আইসক্রিম খেলে শরীর খারাপ করবে, তাই আমি বললাম এই শীতে আইসক্রিম খেতে হবে না। এটা শুনে নিশাত বলল, যদি তুমি আমাকে আইসক্রিম এনে না দাও তাহলে আমার সাথে কথা বলবে না। আমিও কম কিসে, আমিও জিদ ধরলাম ওকে আইসক্রিম এনে দিব না, আর নিশাত তো আমার সাথে কথা না বলে থাকতেই পারবে না। কিন্তু নিশাত আমার ধারণা ভুল প্রমাণিত করলো। নিশাত পুরো 2 দিন আমার সাথে কথা বলেনি। এই 2 দিন ওর সাথে কথা বলতে না পেরে আমার যে কতটা কষ্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না। ওর সাথে একটু কথা বলতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। আজ সেই নিশাত আইসক্রিমের দোকান সামনে পেয়েও কিচ্ছু বলছে না। তবে আমি যদি এখন নিশাতকে আইসক্রিম না এনে দিই তাহলে আজ আর আস্ত রাখবে না, এটা আমি ভালো করেই বুঝে গেছি। আমি 2টো চকলেট আইসক্রিম নিয়ে নিশাতকে দিলাম। নিশাত আইসক্রিমগুলো পেয়ে খুব খুশি হলো। নিশাত অবাক করে দিয়ে আমার গালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। আমি এক পলকে নিশাতের মুখের দিকে চেয়ে আছি। যখন নিশাত বুঝতে পারলো যে ও কি করেছে, তখন লজ্জায় নিশাতের মুখটা একদম লাল হয়ে গেল। তখন নিশাতকে যা লাগছিল না, উফ, বলে বোঝাতে পারবো না। আমি আজ আবারও নিশাতকে দেখে ক্রাশ খেলাম। আমি এখনও নিশাতের দিকে ঘোরমাখা পলকে তাকিয়ে আছি। তখন নিশাত বলল, এই অমন করে তাকিয়ে আছো কেন? আমার লজ্জা লাগে না বুঝি? এই সুন্দর মুহূর্তে মাহমুদুল হক ইমরান ভাইয়া আর আনিশা আপুর কণ্ঠে একটি গান মনে পড়ে গেল। নিশাত আইসক্রিম খাচ্ছে আর আমি গান গাওয়ার মুডে আছি। আমি নিশাতের চোখের দিকে তাকিয়ে গাইতে শুরু করলাম।
হো কি মায়া তোর চোখে, ঘোর মাখা পলকে, আমি দেখে যাই শুধু যে তোকে। তুই যে আমার প্রিয়তমা, চোখ ধাঁধানো তিলকতমা, রেখেছি তোর মাঝে মনটা জমা। তুই যে আমার। আমাকে থামিয়ে নিশাত মুচকি হেসে বলল, আজ দেখছি আমার বরটা বেশ রোমান্টিক মুডে আছে। কেন গো, আপনার বরটা আবার আনরোমান্টিকও ছিল নাকি? সে নিজেকে খুব রোমান্টিক মনে করে নাকি? একটু রেগেই বললাম, নিশাত আমাকে রাগিও না, না হলে আজ খুব পস্তাতে হবে। তোমার মুরদ আমার জানা আছে, কথায় আছে ফাঁকা কলসি বাজে বেশি। মুরদ? কোন মুরদ? বগুড়ার আড্ডার মুরদ নাকি? আর ফাঁকা কলসির কথা যখন উঠলো, ওকে বাসায় চলো, তারপর দেখছি। তুমি যে কি করতে পারবে তা আমার এই 2 বছরে বোঝা হয়ে গেছে। খুব রেগে বললাম, নিশাত ছোনা বাসায় চলো, আজ দেখবে তোমার বর কতটা রোমান্টিক। তারপর নিশাতকে নিয়ে বাসায় ফিরলাম। আমি যে অদৃশ্য হতে পারি তা আমি আজই জানতে পারলাম। আরে ভাই, আমার নিজের বাসা, আমার আব্বু আম্মু ছোট বোন কাজের লোক সবাই নিশাতকে নিয়ে মেতে আছে। এদিকে আমি যে বাড়িতে আসছি সেদিকে কোনো খেয়ালই নেই। কি করব বলেন? আমার নিজের বউয়ের উপরেই হিংসে হচ্ছে। রাতে খাওয়ার সময় আম্মুকে বললাম, আম্মু আমাকে খাইয়ে দাও না, অনেকদিন তোমার হাতে খাই না। তুই কি এখনো ছোট আছিস যে তোকে খাইয়ে দিতে হবে? কথা না বলে চুপচাপ খেয়ে নে। নিশাত মা, এদিকে আয় তো। হ্যাঁ আম্মু বলো। আয় এখানে বস। নিশাত গিয়ে পাশে বসতেই আম্মু ওকে নিজ হাতে খাইয়ে দিল, যা দেখে আমার গা জ্বলছে। আমার এই অবস্থা দেখে নিশাত মুচকি মুচকি হাসছে। ওরে আর কি বলবো, আমার নিজের আম্মু আমার সাথে যে আচরণ করছে আমি যেন তার ছেলেই না। আমি দাঁতে দাঁত চেপে মনে মনে বললাম, খুব হাসা হচ্ছে না? আজ রুমে চলো মহারানী, তারপর দেখাচ্ছি মজা। আমি বিছানায় বসে নিশাত কখন আসবে তার জন্য অপেক্ষা করছি। আমি কিছুক্ষণ হলো লক্ষ্য করছি মহারানী রুমের আশেপাশে ঘোরাঘুরি করছে, বাট রুমে ঢুকছে না। ও মনে হয় বুঝে গেছে আমার মতলবটা কি। জান, তুমি কোনো চাপ নিও না, চাপ সামলানোর জন্য তো আমি আছি, কি বলো? আমি রুম থেকে বেরিয়ে ছাদে যাওয়ার সিঁড়িতে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমার রুমের সামনেটা খুব ভালোভাবেই দেখা যায়। আমি রুম থেকে বেরোবার খানিক পরেই মহারানী রুমে প্রবেশ করলেন। যেই নিশাত দরজাটা বন্ধ করতে যাবে অমনি আমি খপ করে এসে ওর হাতটা চেপে ধরলাম। আমি হঠাৎ করে সামনে চলে আসায় নিশাত কিছুটা ভয় পেয়েছে। আমি রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে বললাম, মাই ডিয়ার জানেমান, এবার কোথায় পালাবে? কই? আমি কেন পালাতে যাব? তাই তো, তুমি কেন পালাবে? এই বলে আমি নিশাতের দিকে যত এগোচ্ছি নিশাত ততই পিছিয়ে যাচ্ছে। একসময় দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড়ালো। আমি ভিলেন মার্কা হাসি দিয়ে বললাম, এ কি, তুমি সরে যাচ্ছ কেন? আমাকে দেখে ভয় পাচ্ছ নাকি? কই না তো, তোমাকে দেখে আমি কেন ভয় পাবো? আমি নিশাতের খুব কাছে চলে এসে ওর গালে হাত রেখে বললাম, তাই? তাহলে দূরে যাচ্ছ কেন? কাছে আসো। এই 2 দিন তোমাকে না পেয়ে কতটা কষ্ট পেয়েছি জানো? নিশাতের কপালে আলতো করে একটা চুমু বসিয়ে দিলাম। নিশাত চুপ করে আছে, ওর গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। আমি যেন পাগল হয়ে যাচ্ছি। নিশাতের গোলাপি ঠোঁট দুটো আমাকে চুম্বকের মতো টানছে। আর থাকতে না পেরে 4 ঠোঁট এক করে দিলাম। প্রায় 1.5 মিনিট এভাবে থাকার পর নিশাত আমাকে ধাক্কা মেরে ওর থেকে ছাড়িয়ে হাঁপাতে লাগলো। নিশাত যেই দৌড়ে পালাতে যাবে অমনি ওর হাত ধরে দিলাম এক হ্যাঁচকা টান। নিশাত টান সামলাতে না পেরে সোজা আমার বুকে এসে পড়ল। আহ, ইস! নিশাত এভাবে হঠাৎ করে আমার বুকে এসে পড়ায় কিছুটা ব্যথা পেলাম। কোথায় পালাচ্ছ বউ? আজ আমার হাত থেকে তোমার নিস্তার নেই। নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। এই গলাকাটা মুরগির মতো ওভাবে লাফাচ্ছ কেন? আমি বাঘ না ভাল্লুক? দুটোই। ওহ, শুনেছি বাঘ ভাল্লুক জীবিত মানুষ খেতে খুব পছন্দ করে। তাহলে চলো আজ তোমাকে দিয়েই কাজ চালিয়ে নেই। এই বলে আমি ওর ঘাড়ে একটা চুমু এঁকে দিলাম।
এই কি করছো? ছাড়ো বলছি, ভালো হচ্ছে না কিন্তু। আমার কাছ থেকে ছোটার বৃথা চেষ্টা করেই যাচ্ছে। আজ তোমাকে ছাড়ছি না জান। এই বলে নিশাদকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিলাম। তারপর নিশাদের সারা শরীরে কিস করতে লাগলাম। তারপর আর কি, বাকিটা আপনারা বুঝে নিয়েন, আমার লজ্জা লাগে। তো যাই হোক, গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।